এই ভিডিওতে আমাদের কেদারনাথ ভ্রমণের বিস্তারিত ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা একটু অন্য রকমের, মানে ট্রাভেলের ভিডিও আমি যেরকম ধরনের বানাই, এই ভিডিওটা সেই রকমের নয়, একটু মানে গল্পের আকারে ভিডিওটা আমি বলবো, যাতে মানে পরিস্থিতিতে সেই সিচুয়েশানে বাস্তব পরিস্থিতিগুলো আপনারা মানে বুঝতে পারেন, যারা যারা কেদারনাথ ঘুরতে যাবেন তাদের জন্য, যারা যারা দর্শনে যাবেন। প্রথমে বলে রাখি, আমরা গেছিলাম 5 জন। আমি, আমার মেয়ে, আমার মেয়ের মা, আমার বাবা, আমার মা, আমরা 5 জন গেলাম। আমরা ফ্যামিলি আর কি, আমরা গেছিলাম। এবার আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর। আমরা কিন্তু পায়ে হেঁটে গেছিলাম। পুরো ঘটনাটা শুনুন, সমস্ত কিছু বলছি আপনাদের সাথে। তো প্রথমে আপনাদেরকে আগের দিন থেকে শুরু করি, কারণ আগের দিনের ঘটনাটা জানাটা খুবই দরকার। আমরা 4 ধাম ট্যুর করতে গেছিলাম। আমরা গঙ্গোত্রী দেখে কেদারনাথ এসছিলাম, অর্থাৎ উত্তরকাশী থেকে আসছিলাম, মানে সোনপ্রয়াগের দিকে। মাঝখানে আমরা তিলওয়ারা বলে একটি জায়গা পড়ে। সেই তিলওয়ারা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মন্দাকিনীকে পেরিয়েই মেন যে রোড, মানে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের যে রোড, সেই রোডের মিট হয় আর কি। তো আমরা তিলওয়ারা পৌঁছে গেছিলাম তখন 3টে থেকে 3:30 এরকম হবে, মানে বেলা, বুঝতেই পাচ্ছেন। তো এরপর থেকে কমন রাস্তা, যারা যারা আপনারা হরিদ্বার থেকে আসবেন কেদারনাথ, তাদেরকেও কিন্তু একই পথেই আসতে হবে। তো আমরা প্ল্যান মনে মনে তো অনেক রকম অনেক কিছু করে ফেলেছিলাম, যে বাহ, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখান থেকে আর কইটুকু রাস্তা, এরপর ব্রহ্মস্থল, তারপরে ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাব আমরা কোথাও একটা, সোনপ্রয়াগ অথবা সীতাপুর অথবা রামপুর, কোথাও একটা পৌঁছে যাব। গাড়ির ড্রাইভার দাদাও বললেন যে আপনাদের কিছু হোক না হোক রামপুর পর্যন্ত নিয়েই যাব, মনেও শান্তি। গাড়িতে বসে রইলাম। এতক্ষণ ধরে তো আমরা যখন আগের রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু এরপর মেন রোডে প্রচুর ভিড়, মানে প্রচুর গাড়ি। সে হাই রোডে যেমন গাড়ি যায়, সেরকম গাড়ি যাচ্ছে, সাঁই সাঁই করে গাড়ি যাচ্ছে। তো পার্থক্য তো বুঝতেই পারলাম যে 100 জন মানুষের মধ্যে 95 জন যদি কেদারনাথ বদ্রীনাথের দিকে আসেন, তো মাত্র 20%, মানে 20% লোক গঙ্গোত্রী যমুনোত্রীর দিকে যান। মানে এতটাই ফারাক, ওই দিকটায় খুব কম, এদিকটায় ততটাই বেশি। তো বড় রাস্তা, গাড়িও চলছে। একটা সময় গিয়ে দেখছি লম্বা ভিড়, লম্বা লাইন গাড়ির। কি হলো এত বড় রাস্তায় লম্বা লাইন কেন? দাঁড়িয়ে আছি। সেই এখানে দাঁড়িয়ে থাকতে 1 ঘন্টা হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ পর গাড়ি একটু একটু করে এগোচ্ছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে এগোতে দেখলাম যে রাস্তায় জামটা লেগেছে, একটা গাড়ি ফেঁসে গেছে। সেই কারণের জন্য পাহাড়ি রাস্তা, কোথাও বড় রাস্তা, কোথাও ধস পড়ে গিয়ে যেমন হয় আর কি, কোথাও ধস পড়ে গেলেই ব্যাস, একটা দিক খোলা আর একটা দিক বন্ধ। ঠিক এরকমই ঘটনা ঘটেছে আর কি, একটা লরি ফেঁসে গেছে। তো যাই হোক, সেটা টপকে যাওয়া হলো। গিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটার নামটা ভুলে যাচ্ছি। ব্রিজের ওপর দিয়ে পেরিয়ে যেতে হয় সোনপ্রয়াগের দিকে, আর ডান দিকের রাস্তাটা উখিমঠের দিকে উঠে যায়। আমরা ব্রিজ পেরিয়ে চললাম, কিছুক্ষণ যাচ্ছে, আবার লাইন। আর ওই দিকটাতে না রাস্তা এতটাই বাজে, মানে এত গাড়ির চাপ, এত বাস, এত বড় বড় গাড়ি, ওই পাহাড়ের ওপর এত চাপ, মানে কি বলবো আপনাদের। তো এইভাবে করতে যখন আমরা কিছুটা গেলাম, ওখানে এগোচ্ছি, অলরেডি তখন সন্ধে হয়ে গেছে। তাহলে এমনিতেই এখানে যে ওখানে একটু পরেই সন্ধে হয়, তো হলেও ভাবুন মানে কতটা টাইম এখানে লেগে গেল। মানে আমরা যে প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানের কিছুই খাটলো না। এরপর গাড়িতেই বসে আছি, কী করব, উপায় নেই। অনেকক্ষণ যাওয়ার পর গাড়ি কিন্তু ওরকম সেই লাইনেই যাচ্ছে, ওখানেও ভিড়। যেতে অনেকটা যাওয়ার পরে রাস্তা একটু ফাঁকা পাওয়া গেল, তখন গাড়ি আবার ছুটছে। ড্রাইভারটা একটা হোটেলে এসে দাঁড়িয়ে গেল।
অনেকটা আসার পর আমাদের বললো, দেখুন এখানে হোটেল থাকবেন নাকি, কারণ এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে সোনপ্রয়াগ গৌরীকুণ্ড কাছে, সোনপ্রয়াগ কাছেই, দেখুন যান দেখুন। দিয়ে নামিয়ে দিল আমাদের, দেখুন রুম পছন্দ হচ্ছে নাকি। আমরা নামলাম, নেমে জিজ্ঞেস করলাম ওই যে মালিক ছিল হোটেলের, সেই মালিক বলল আসুন আসুন ঘর দেখবেন আসুন। প্রথমেই আমরা জিজ্ঞেস করি এখান থেকে সোনপ্রয়াগ কতটা, বলছে এখান থেকে সোনপ্রয়াগ এখনও কিছু না হলেও ওই 15-20 কিলোমিটার মতো। আমি বললাম সে কি 15-20 কিলোমিটার এখনও? না 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 না, থাকবো না এখানে। আমরা সোজা গিয়ে গাড়িতে উঠে পড়লাম। মানে বুঝতে পারছেন, ড্রাইভাররা মুখে একরকম বলে, একরকম করে। যতই আপনি ড্রাইভারদের নিজের ঘরের মতো মনে করেন, যতই ভাব জমান, ওরা কিন্তু ওদের ধর্ম কিন্তু ছাড়বে না। ওটা ওর বন্ধু হয় বলে ওখানে আমাদেরকে গতানোর ধান্দা করেছিল। আমি পরে বুঝলাম যে ওই জায়গাটা হচ্ছে ফাটা। এবার ফাটার আগে, ফাটা ঠিক নয়, ফাটার আগে। তো আমরা বললাম না না না, আগে চলো আগে চলো। তো ও দেখলাম একটুখানি ক্ষুণ্ণ হলো মন থেকে আর কি ড্রাইভার। আমি বললাম আমার বয়ে গেছে, মনে মনে ভাবলাম, তুমি চলো। দিয়ে গাড়ি আরও নিয়ে যাচ্ছে, সেই আবার একটু যাওয়ার পর আবার লাইনে পড়ে গেল। লাইনে পড়ুক আর যাই পড়ুক, আমি মনে মনে ভাবছি যা দেরি হবে হবে, যতটা আমাদের আগে পৌঁছানো যায় পৌঁছাবো, যতটা এগোনো যায় এগোবো। ওই জন্যে আমি আপনাদেরকে বলি, আগের দিন রাত্রেতে না যতটা পারবেন এগিয়ে যাবেন, কারণ সকালবেলায় আরও ভিড় হয়। আপনাদের বলছি সব কিছু। যে এই করে করে আমরা আবার শেরসি এসে পৌঁছে গেলাম। শেরসি থেকে বেশি দূর নয়, কিলোমিটার 7 হবে বোধহয়। তো শেরসি এসে একটি হোটেল, যখন দিলাম ঘড়িতে অলরেডি 10টা ওভার, শেরসিতে একটি হোটেল পেলাম, কম দামে পেয়েছি, যেমন তেমন একটা হোটেল আর কি। তো সেইখানে ঢুকে পড়লাম। হোটেলের লোকটা বলছে আপনারা যদি খেতে চান এখনই অর্ডার দিন, 10টার পর কিন্তু আর খাবারের অর্ডার নেবো না। সেই জন্য ব্যাগটা রেখেই হাত মুখ না ধুয়ে আগে রুটি, আলু জিরা, আমরা যেখানে যেটা আলু ভাজা খাই না, ওখানে ওটাকে আলু জিরা বলে। তো রুটি আলু জিরা ওই লেকারাও। তো আমরা সবাই মিলে ওই খেয়ে নিলাম। দিয়ে তারপর হাত পা ধোয়া হলো, এ হলো সে হলো। হোটেলে আমরা বসে পড়লাম, আর গাড়ি রইল রাস্তার ধারে। ড্রাইভার গাড়িতেই থাকবে, কারণ ও গাড়ি ছেড়ে যাবে না। এইবার আমরা তো মানে শুয়ে পড়বো। তার আগে কি করব, হোটেলে ছেড়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা তো লাগেজ তো এত নিয়ে যাব না, তাহলে এগুলো আমরা কি করব? বললো আপনারা লাগেজটা ভালো করে প্যাক করে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা একটা ব্যাগে নিয়ে নিন, আর লাগেজগুলো আমাদের রিসেপশানে রেখে দিন। সবাই তাই করে, আপনারা কালকে আবার যখন ফিরবেন তখন এটা নিয়ে নেবেন। বেশ, তাই হবে, খুব ভালো হলো। তো আমরা কি করলাম, যে যার ব্যাগ কে কী নিয়ে যাবে, মানে একটা আমার কাঁধের ল্যাপটপের ব্যাগের মতো ব্যাগ, সেই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র, বিস্কুট, কেক, বেশি নিইনি কিন্তু অল্প অল্প, তারপরে খুচরো পয়সা যেটুকু ছিল, এটিএম কার্ডটা, এই ছাতা, যেগুলো লাগে, এই টুকটাক করে ব্যাগের মধ্যে ভরলাম। এক গাদা ভরিনি, কারণ আমি জানি এটা আমাকে বইতে হবে। একটি মাত্র জলের বোতল ভরে নিয়ে রেডি করে রাখলাম, আর বাকি ব্যাগগুলোকে এক সাইডে করে দিলাম, যাতে সকালে ওটা শুধু রিসেপশনে গিয়ে তুলে নিয়ে গিয়ে রেখে দেবো, ব্যাস। শরীর আর টানছে না রাত্রেবেলায়, এমনি একটা মানসিক একটা চাপ কাজ করছে মনের মধ্যে, যে কাল কী হবে, মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। যতই আমিও একজন মানে ইউটিউবার হিসেবে অনেক রকম আপনাদেরকে বলি বা যাই করি, অথবা যারা যারা ঘুরে এসছে তারাও অনেক রকম কথা যাই বলুক, যেদিনকে যাওয়া হয় না বা তার আগের দিন মনের মধ্যে একটা হালকা চাপা টেনশন থাকে। টেনশনের কিছু নেই জানি, তবুও একটা যেন কীরকম যেন একটা। তো এইগুলো ফিলিংস করতে পারে যে যায় সেই। এবারে মানে পরে বুঝবেন যে এই ফিলিংস করার কোনো দরকারই নেই। তো যাই হোক, তো ব্যাগ গুছিয়ে রাত্রে আমরা শুয়ে পড়লাম। অ্যালার্ম দিলাম
যে সকাল 5টায় আমাদের উঠতেই হবে, উঠে বাথরুম সেরে আমরা রেডি হয়ে নেব। তো আমরা যথারীতি সকালবেলায় উঠে পড়েছি। রাতে ঘুম তো সেরকমভাবে হয়নি, চোখটা যেন জ্বলছে চোখটা, সবাইকারই তাই অবস্থা। আমার মেয়েটাকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে ও একটু শুক বাবা। তো সকালে উঠে ঝটপট রেডি হয়ে এলাম। ড্রাইভার ওইখানেই এসে দাঁড়িয়ে আছে, ড্রাইভারের সঙ্গে দেখাও হলো। ড্রাইভার বলল যে আরে দাদা, আপনারা তো তবু 5টায় উঠেছেন, আমি ভোর 3টে থেকে মানে আমার ঘুম নেই জানেন। কেন, কী হলো? বলছে ভোর 3টে থেকে এখানে যে লাইন, আমাকে একবার গাড়িটা এদিকে সরাতে হচ্ছে, একবার ওইদিকে সরাতে হচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম যে কালকে আমাদেরকে ওইখানে ফাটার কাছে রাখার ধান্দা করছিল, আর এই ভোরবেলায় যদি আমরাও বেরোতাম তো এই লম্বা জ্যামের মধ্যে পড়তাম। তাই জন্যই তো আপনাদেরও বলি যে যতটা পারবেন রাত্রির 10টা হোক 11টা হোক, শরীরে যা কিছু হোক, যতটা পারবেন এগিয়ে চলে আসবেন। কারণ বুঝতেই পারলেন, ভোর 3টে থেকে গাড়ির কিন্তু লাইন পড়ে যায়, তখন কিন্তু আসা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা শেষ সিটে যেখানে ছিলাম সেখানে সামনেই উঠছে হেলিকপ্টার। কত চেষ্টা করেছিলাম যে কত মনে ভেবেছিলাম যে হেলিকপ্টারের করে যাব, কিন্তু বাবার হয়তো এটাই ইচ্ছা যে তোরা পায়ে হেঁটে হেঁটেই আয়, হেলিকপ্টারের টিকিট আমরা পাইনি। ড্রাইভার, আমরা সব রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি, রাস্তা ফাঁকা, গাড়িতে চেপে গাড়ি একটু এগোতেই ব্যাস আবার দেখছি গাড়ির লাইন পড়ে গেছে। কি তো ভারী মুশকিল। অলরেডি আমরা যখন হোটেল ছেড়ে বেরিয়েছি, রিসেপশনে ব্যাগ রেখে হোটেলের চাবি হোটেলওয়ালাকে দিয়ে যখন বেরিয়েছি, তখন অলরেডি 6টা বাজছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যখন আমরা হোটেল থেকে বেরোই, হোটেলের ছেলেটা নিজেই এসে আমাদেরকে বলল যে আপনি আমাদের নাম্বারটা লিখে রাখুন, যদি কালকে আসেন রাত্রেবেলায়, মানে পরশু আসেন, যদি পরশু রাত্রেবেলায় আসেন তাহলে আমাদেরকে একটা ফোন করে দেবেন, রুম রেখে দেবো। আর যদি না আসেন তাও একবার, তাহলে আর কিছু ফোন করতে হবে না। আমি বললাম না আসি মানে পরশু তো ফিরবো, যাবো কোথায়? বলছে না, পরিস্থিতিগুলো ওরকম হয় না, অনেকেই আসে না। আমি বললাম যা বাবা, আমার তো প্ল্যানে আছে আমি পরশু দিনকে এই হোটেলে এসে উঠবো রাত্রেবেলায়। তো যাই হোক, ওই ছেলেটার কথাটা কীরকম লাগলো আমার, যে কী বলছে রে বাবা। কিন্তু পরে বলি, আমরাও কিন্তু ওই পরশু দিনকে রাত্রেবেলায় হোটেলে ফিরতে পারিনি। আসলে কী জানেন তো, মানে আমরা অনেক রকম প্ল্যান করি, কিন্তু বাস্তব জিনিসটা না, ওখানে তো ওরা থাকে, ওদের একটা ডেলিকার ব্যাপার, আমাদের তো 1 দিন 2 দিন, তো ওরা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানে। তো পুরো ঘটনাটা শুনুন, তারপরে আপনি নিজেরাই বুঝতে পারবেন। গাড়িতে চেপে বসেছি, সকাল 6টা থেকে বাজলো 7টা, 7টা থেকে বাজলো 8টা। তো গাড়ি 8টা করতে করতে, মানে 6টা থেকে 8টা হতে হতে গাড়ি খানিকটা এগিয়েছে। তখন আমি সবাইকে বললাম, বাবাও বলল যে আমরা হেঁটে হেঁটেই যাই, কারণ এই গাড়ি এইভাবে টুকটুক করে গাড়িতে বসে থাকাচ্ছে, হেঁটে হেঁটে একটু পায়ে লাগুক, আর কি করবো। আমরা বরঞ্চ গাড়ির ফাঁক দিয়ে আরও আগে গিয়ে পৌঁছে যাব। তো যাই হোক, সীতাপুর ওখান থেকে, মানে রামপুর ওখান থেকে একটুখানি, সীতাপুর রামপুরটা না খুব উল্টোপাল্টা হয়ে যায়, তো সীতাপুরই বোধ হয়। তো ওখানে একটুখানি হাঁটার পর পেয়ে গেলাম সীতাপুরের ব্রিজটা, দেখতে পেলাম সীতাপুরের স্ট্যান্ড ডান সাইডে। আমরা গাড়ির এপাশ দিয়ে ও পাশ দিয়ে ফাঁকা পাচ্ছি, যেখান দিয়ে এগিয়ে যাচ্ছি। তারপর দিলাম একটা ব্যারিকেড, মানে ওর পর আর গাড়ি ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমরা সোনপ্রয়াগে যাব, হোটেল বুকিং আছে, তাহলে ওই রকম নেমেই কিন্তু লাগেজ নিয়ে বয়ে বয়ে সোনপ্রয়াগে কিন্তু হোটেল পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ সোনপ্রয়াগের স্ট্যান্ড যখন ভর্তি হয়ে যায়, তখন সোনপ্রয়াগের ব্যারিকেডটা তুলে নিয়ে এই সীতাপুরে ব্যারিকেডটা লাগিয়ে দেয়, কারণ তারপর সীতাপুরের স্ট্যান্ডটাকে ভর্তি করে। সীতাপুরের স্ট্যান্ড ভর্তি হয়ে গেলে আবার আরও আগে গাড়ি বোধহয় কোথাও লাগিয়ে দেয়, এরকমভাবে ওদের সিস্টেম। তো সোনপ্রয়াগ পর্যন্ত ওই দিকটা কোনো গাড়ি চলে নাই।
ওদের লোকাল সে পুলিশের গাড়ি, তারপরে এই সব দু একটা চলছে আর কি। তো নর্মালি কারোর গাড়ি নাই, আমরা সবাই হাঁটছি, আমাদের সঙ্গে আমাদের মতো আরও বেশ কয়েকজন হাঁটছে। আমরা হাঁটতে দেখলাম যে আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেলাম। তো ওইখান থেকে আমরা কিছু না হলে ওখানে আমরা কিলোমিটার 3 তো হেঁটেইছি, 4 হতে পারে, হেঁটে আমরা দেখলাম ডান দিকে সোনপ্রয়াগের স্ট্যান্ড, বড় একটা পার্কিং, মানে গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে। আর বাঁ দিকে একটা বোর্ড, সেখানে লেখা আছে বাঁ দিকে অ্যারো দিয়ে ত্রিযুগী নারায়ণ। তো বুঝতে পারলাম যে এই রোডটা উঠে গেছে ত্রিযুগী নারায়ণ, যেখানে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। তো আমরা এবার সোজা হাঁটতে দেখতে পেলাম সোনপ্রয়াগের সেই বাজার, যেটা আমরা ভিডিওতে এতদিন দেখেছিলাম। দুদিকে বড় বড় বিল্ডিং, হোটেল হবে। তো যাই হোক, আমরা ডান দিকে দেখলাম যে প্রচুর একটা বিশাল ভিড়, লাইন, প্রচুর গ্যাদারিং, আর সামনে ব্যারিকেড। মানে আমাদেরকে ওদিকে পেরোতে গেলে ওই গ্যাদারিংয়ের ভেতর দিয়েই পেরোতে হবে। তো দেখলাম কি, এখানে আমাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে। ওই জন্য আমি সবাইকে বলি যে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, অবশ্যই। তারপরে আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে আমি বললাম যে তোমাদের কাউকে দাঁড়াতে হবে লাইনে, আমি দাঁড়াচ্ছি। আমি লাইনে দাঁড়িয়ে এগোলাম। আমাদের লাইনের জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল, হুড় করে হয়ে গেল। আমরা যেহেতু আমাদের কাটা ছিল রেজিস্ট্রেশনের ইয়েটা, আমরা শুধু দেখালাম, ওরা স্ক্যান করলো, ছেড়ে দিল। আর যারা রেজিস্ট্রেশন করে নিয়ে আসেনি, আসল মানে 95% লাইনটা তাদের, বিশাল লাইন, মানে তারা বোধহয় কখন বেরোবে ভগবান জানে। তাই জন্য তো বলি যে রেজিস্ট্রেশন কিন্তু করে নিয়ে আসবেন, নাহলে কিন্তু খুব সমস্যা। এবার হয়ে গেল। এবার আমরা হাঁটছি, দুদিকের সিনারিও কিন্তু খুব সুন্দর। মন্দাকিনী জল ঝমঝম করে ভেসে যাচ্ছে, মানে বয়ে চলেছে। সামনের প্রকৃতিটাও ফাঁকা, সামনে কাউকে দেখতে পাচ্ছি না। ভাবলাম যে ওই তো মন্দাকিনী, ওইটা পেরিয়ে আমাদেরকে ওই সাইডে যেতে হবে, ওই থেকে আমরা গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি পাবো। তো কিছুটা হাঁটার পরেই দেখলাম আবার সেই লাইনের ব্যাপার। তো লাইন যে এমন লাইন, কি বলবো আপনাদের, লাইনের কোনো মাথা মুন্ডু নেই, পুলিশের দেখারও কোনো নাম নেই, যে যেখানে পাচ্ছে ঢুকে পড়ছে। হ্যাঁ, বেলাইন, অলাইন, কুলাইন, যা বলবেন তাই। তো যাই হোক, আমরা তো বাঙালি, বেলাইন কুলাইনের মাস্টার বুদ্ধিটা আমাদেরও আছে। তো এই সবগুলোকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে চললাম। অবশেষে ওখানেও আবার 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের ওপারে যাওয়ার সুযোগ পেলাম। গাড়িতে চাপলাম, 50 টাকা করে পার হেড নিল। আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ড বাজার। তো গৌরীকুণ্ডর ওখান থেকে ঘোরা করে সব ডাকছে। আমি দেখলাম যে এখানে তো কোথাও এটিএম পাইনি, এটিএমে পেলেও দাঁড়িয়ে তুলবার সেই মানসিকতাই নেই। তো একটা দেখলাম ডাবের দোকান, ডাবওয়ালাকে 120 টাকা দিয়ে একটা ডাব খাওয়া হলো। ডাবওয়ালা এখন লেখা আছে ফোনপে ক্যাশ। আমি বললাম টাকা মিলেগা। তো कितना 10,000। हाँ मिलेगा, कितना देना पड़ेगा। তো আমার জিওর লাইন ছিল। আমার 10,300 টাকা আমি দিলাম, ওরা আমাকে ক্যাশ করে 10,000 টাকা দিল। সে মাঝপথে তো সেই ফেঁসে গেছে, সেই ঘুরেই যাচ্ছে। টাকাটা তো পৌঁছাতে হবে, তবে তো আমি ওকে ছেড়ে আসবো। আমি পাঠিয়েছি কিন্তু টাকাটা আর পৌঁছাচ্ছে না, কী সমস্যা ব্যাপার। তো যাই হোক, সেটা না হয় হয়ে গেল, 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে গেল, টাকা পেয়ে গেছে, ঠিক আছে চলে এসছে। আমরাও এবার চলে এলাম। ঘোড়াওয়ালাটাকে সঙ্গে কথা হলো যে ঠিক আছে চলো, কত করে নেবে। বলছে ওখানে আমাদের কাউন্টার আছে। আমরা ঘোড়াওয়ালার সঙ্গে কথা হচ্ছে কিন্তু আমার বাবার, ওখানে কাউন্টার আছে, কাউন্টারে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনারা চলুন। টিকিট কত 2950 না 3000 এরকম। কটা ঘোড়া লাগবে? 5 জনের ঘোড়া লাগবে। আমি বাবাকে বললাম যে আমি ঘোড়ায় যাব না, তোমরা যাও, কারণ আমি ঘোড়ায় গেলে হবে না,
আমার আমার ভিডিও তুলতে পারবো না, প্লাস আরও অসুবিধা অনেক, মেয়েটাও পারবে না। সে বাবা বলছে না তোরা ঘোরাতেই চ, কোনো অসুবিধা নেই, রাস্তা ভালো। ঘোড়াওয়ালা বলছে হ্যাঁ হ্যাঁ রাস্তা ভালো, কোনো ব্যাপার নেই, আমাদের ঘোড়া একদম দারুণ নেই। এইসব বুঝিয়ে বাজিয়ে ব্যাস 5টা ঘোরা হলো। ওখানে গৌরীকুণ্ড বাজারে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম, ওই আলুর পরোটা খেয়ে নিয়ে এবার হাঁটা দিলাম স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডে 5টা টিকিট কাটা হলো, 3 5 15,000 টাকা। 5টা ঘোড়া এলো, হ্যাঁ বিভিন্ন রকম সাইজের ঘোড়া। তো চেয়ে পড়া হলো 5টা ঘোড়ায়। আমার 10 বছরের মেয়েকে দিল একটা ঘোড়া, সেও একদম সে তাকতবার ঘোড়া যাকে বলে। সে আবার তারপরে সবাই ঘোড়ায় চেপে এবার যাত্রা শুরু হলো। আমি দেখছি ঘোড়ার যা চলন বলন, আমার মেয়েটা একবার এদিকে হেলছে একবার এদিকে হেলছে। আমি তো যে এই তো ভারী সমস্যার ব্যাপার। ঘোড়া তো এবার টার্নিংয়ে ওপরে উঠছে যখন, তখন তো মেয়েটা কোনো রকমের, আমি বুঝতে পারছি পিছনে আছে, দেখছি এই তো মুশকিল ব্যাপার না, এরকমভাবে যাওয়া যাবে না। যখন তখন পড়ে যাবার, পড়লেই নিচে পাথর, পুরো পাথরের মধ্যে মাথাটি লাগবে, আর এরকম করে হবে না। কিছুটা যাওয়ার পর, কিলোমিটার 2 কিছুটা যাওয়ার পর আমি আর আমার মেয়েকে আমি নামিয়ে নিয়েছি। ওই ঘোড়ার পয়সা যাক, বেকার, ঘোড়ার পয়সা তো আর ফেরত দেবে না, ঘোড়ার পয়সা যাক, চল নাম। দিয়ে আমি আর মেয়ে নেমে পড়েছি। আর ওদেরকে বললাম, মা বাবা আর আমার মিসেসকে বললাম যে তোমরা ভালো করে টিপে বসে তোমরা চলো, যাও। ফোন তো রয়েছে, ফোনের লাইন কিন্তু গোটা রাস্তাতেই একদম কভার, কোনো রকম ডিসকানেকশনের ব্যাপার নেই। তোমরা যাও, আমরা দেখছি কী করা যায়, আমরা ঠিক আস্তে আস্তে টুকটুক করে যাবো, তোমরা গিয়ে ওখানে ঘর ফর দেখো আগে, কারণ আমাদের ঘর ফরও বুক করা নেই। আমি আর মেয়ে মিলে এবার হাঁটা শুরু করেছি, টুকটুক এদিকে দেখতে একটু যাচ্ছি। আমি তখন ভেবে নিয়েছি মনে যে যা হবে দেখা যাবে, যখন যা হবে দেখবো, এখন আস্তে আস্তে যাই। তারপর দিলাম একটা পিট্টুপালা। আগে আপনাদের বলে দিই, আমরা ঘোড়ায় চেপে গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক 11টায়, একদম ঘড়ি কাটায় 11টা। তারপরে এবারে আমরা হাঁটতে হাঁটতে একজন পিট্টুওয়ালাকে দেখতে পাই। আমি পিট্টুওয়ালাকে জিজ্ঞেস করলাম কত নেবে, আমাকে পৌঁছে দিতে হবে, আমার মেয়েটা যাবে। পিট্টুওয়ালা বললো আমি 3,000 নেব। আমি বললাম তাই চলো। মেয়েকে চাপানো হলো, মেয়েকে চাপিয়ে আমি আমার ভিডিওর কাজ করতে করতে মেয়ের পিছু পিছু চললাম। পিট্টুওয়ালার যে গলার কার্ডটা, সেই কার্ডটা রয়েছে আমার গলায়, মানে পিট্টুওয়ালার কাছ থেকে আমি নিয়ে গলায় পরে নিয়েছি, কারণ বাই চান্স হারিয়ে গেলে ওইটাই আইডেন্টিটি যে এই পিট্টুওয়ালাটা আমার বুকিং করা। তো সবসময় না এরকম ঘোড়া বা পিট্টু করলে তাদের কার্ডটাকে নিজের গলায় পরে নেবেন, তাহলে ওরা পালিয়ে যেতে পারবে না, নাহলে আপনি কিন্তু ওদেরকে খুঁজে পাবেন না। তো মেয়েকে ছাড়িনি, মেয়ের পিছু পিছু আমি যাচ্ছি। আর পিট্টুওয়ালা সেও মানুষ, সে তো আর ঘোড়া নয়, সে কত তাড়াতাড়ি যাবে, কিন্তু ওদের একটা স্পিড আছে। তা আমিও কিন্তু ওর স্পিডেই কিন্তু ভিডিও করতে করতে চারদিকে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। চারদিকে দৃশ্য কিন্তু একটুখানি পরে কিন্তু দারুণ লাগবে, দারুণ। নিচেটা একটু ঘোড়ার পটিতে টয়লেটে একটুখানি প্রবলেম, আর ঘোড়ার একটা অত্যাচার আছে, এদিক দিয়ে হাই করে চলে যাচ্ছে, ওই হাই করে চলে যাচ্ছে। এইগুলোকে ছাড়া চারদিকে কিন্তু বেশ সুন্দর, কত জন হাঁটছে, কত রকম দৃশ্য, কত রকম মানুষ। কেউ ঘড়ি দেখারও কিছু নেই, এই টাইমে এই করতে হবে ওই নেই, কিচ্ছু ব্যাপার নেই। কত মানে মনের যে কত স্বাধীনতা, মনের যে কত আনন্দ ওইখানে। যদি পায়ে ব্যথাটাকে যদি কষ্ট বলে মনে করেন তাহলে আর কিছু বলার নেই, আর যদি মনে করেন যে এটাও একটা অ্যাডভেঞ্চার তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। যা ভাবছিলাম আমার সময় যে এই রে কী হবে, দেখো বোঝো ঠেলা, তো ওইসব ভাবার কিচ্ছু নেই। এত মানুষ যাচ্ছে যা আমার মতো আপনাদেরও মনের মধ্যে সাহস যোগাবে। এবার আমিও চললাম মেয়ের পেছু। স্বাভাবিকভাবেই পিট্টুওয়ালা যখন হাঁপিয়ে দাঁড়াচ্ছে তখনও আমার দাঁড়ানো, আর পিট্টুওয়ালা যখন চলছে তখনই আমার চলা। তো এইভাবে যাতায়াত করতে করতে তো পিট্টুওয়ালার পেছু আমিও চলতে লাগলাম। এবারে গোটার পথে প্রথমে জঙ্গলচট্টি, ভীমবলি, বিভিন্ন রকম জায়গা পেরোতে আমরাও চললাম। এবার গোটা রাস্তার বিবরণ আর দিচ্ছি না,
তো আমরা যখন ঘোড়াপাড়াও গিয়ে পৌঁছেছি, মানে কেদারনাথের আগে ঘোড়াপাড়াও, তখন বাবা ফোন করলো যে আমরা পৌঁছে গেছি রে। আমার মেয়ের মা ফোন করলো যে আমরা পৌঁছে গেছি, আর হোটেল একটা পেয়েছি, 3,000 টাকা বলছি, একটা টিনের ঘর, ওই তাই চলবে, থাক আমরা যাচ্ছি। বলছে কতক্ষণ লাগবে? আমরা বললাম যে এই তো এক্ষুনি পৌঁছে যাব। আমরা যখন হেলিপ্যাডের কাছে পৌঁছালাম তখন ঘড়িতে দেখলাম বাজছে 6টা। তার মানে কি বোঝাচ্ছে যে 11টায় স্টার্ট করেছি, 6টায় আমরা পৌঁছে গেছি। তবে গোটা পথের মধ্যে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে না কিছু জিনিস আমি লক্ষ্য করলাম, যে না কখন না টয়লেট পেয়েছে, না খিদে পেয়েছে, না জল তেষ্টা পেয়েছে। এবার মানে মানে জানি যে জল মাঝে মাঝে খাওয়া কিন্তু দরকার, কার কার ডিহাইড্রেশনের ব্যাপার থাকে। তো জলও খেতে ইচ্ছা হয়নি, টয়লেটও পাইনি, আর খিদেও পাইনি। মানে ভুলেই গেছি যে এইগুলো আমাদের একটা জীবনের অঙ্গ বলে। 6টার মধ্যে পৌঁছে ঘরটা দেখলাম, একটা টিনের ঘরের মধ্যে বিছানা পাতা আছে, ঠিক আছে এক রাত থেকে যাব। টয়লেট কমন বাইরে রয়েছে। এইসব নিয়ে তো আপনাদেরকে বলেছি, আগেও ভিডিওতে অনেক বলেছি যে বাইরে কমন টয়লেট, 3,000 টাকার ঘর, আমরা 5 জন মিলে লেপ কম্বল সব একদম ওকে, ওইসবের কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে, একদম হেলিপ্যাডের সামনে। এবার আমরা গিয়ে ওখানে এবার হাত পা ধুয়ে এবার একটু বসলাম, যে বাপরে হাত পায়ে ব্যথা। তো ওই যে ঘরের যে মালিক সে বললো যে আবি बैठना नहीं अभी दर्शन करके आओ। আমি বললাম যে আজই সকালে যাব? नहीं नहीं आज ही जाओ, सुबह मत जाओ, आज ही जाओ, अभी जाओ, लेट मत करो। তো যখন বলছে কাল সুবহ বহুত ভিড় হয়ে যায়গা, তো যখন বলছে ঠিক আছে, ওদের কথা শুনতে তো হয়, কারণ ওরা তো বাস্তব পরিস্থিতিগুলো জানে। তো আমাদের শরীরে সবাইকার শরীরে গা হাত পায়ে ব্যথা হওয়া সত্ত্বেও আমরা রাত্রেবেলায় গিয়ে ঠাকুরের দর্শন করে চলে এসেছি। দর্শন করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। লাইন ছিল 1/2 কিলোমিটার মতো, 1/2 কিলোমিটারের চেয়ে একটু বেশি হয়তো হবে। তো যা হোক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 45 মিনিট ম্যাক্সিমাম আমরা দর্শন করে ওখানটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার আমাদের নিশ্চিন্ত ঝাড়া হাত পা, আমরা ঠিক করে সকালবেলায় উঠবো, উঠে একটু মন্দির চত্বরটা ঘুরবো, এদিকে কী কী আছে দেখবো, শঙ্করাচার্যের একটা মূর্তি আছে দেখবো, এইসব ঘুরে বেরিয়ে তারপর আমরা আবার ফিরে আসবো। সকাল সারা রাত ক্যাচর ম্যাচর, মানে সারা রাত কারুর বোধহয় ঘুম নেই, কারুর মানে আমাদের কথা বলছি না, মানে কন্টিনিউ লোক যাচ্ছে, কোনো রাত নেই, কোনো দিন নেই, কোনো দুপুর নেই। বৈষ্ণদেবীতে ওরকম দেখেছিলাম, রাত দিন দুপুর সব এক, মানে 24/7 যাকে বলে আর কি। তো সকালবেলায় উঠে আবার বাথরুম সেরে মন্দিরের দিকে ঘুরে আসি। তো বললে বিশ্বাস করবেন না, লাইন যেটা পড়েছে না, কম করে 3 থেকে 4 কিলোমিটার হবে। এই দিক দিয়ে ঘুরে, ওদিক দিয়ে ঘুরে, ওই হোটেলের পাশ দিয়ে ঘুরে, এখন দেখবেন একটা ওং লেখা হয়েছে, ওই পাশ দিয়ে ঘুরে, এত বড় লাইন, একদম HDFC ব্যাংকের যে ATM আছে এত দূর পর্যন্ত লাইন চলে এসেছে, যারা গেছেন তারা জানেন। তো এখন মনে পড়লো যে কালকে ওই হোটেলের ওই দাদা বলেছিলেন যে রাত্রে যত কষ্ট হোক রাত্রেবেলায় দর্শন করে আসতে। তো সত্যি ওরা জানে, না শুনলে যে কী মুশকিলটি হতো। যাক, ওই দিক থেকে একদম নিশ্চিন্ত, বাবার দর্শন তো হয়ে গেছে। এবার মন্দির চত্বরে ঘুরে আনন্দ করে এদিক ওদিক ফটো তুলে টাইম কাটিয়ে আমরা 10:30 11টা নাগাদ আবার ফেরার যাত্রা শুরু করলাম। ফেরার সময় ঠিক আছে, সবাই যে যার মতো আসছে, সবাই হেঁটে হেঁটেই নেমেছে। আমার মেয়েটা পর্যন্ত পুরো হেঁটে হেঁটে নেমেছে, হেঁটে হেঁটে এসছে। ফেরার মুখে একটু বৃষ্টি নেমে গেছিলো, ওইখানটা একটু মানে ফেরার ঠিক আগেটাতে না খুব পায়ে খুব লাগছিলো, মেয়েটাও আর পেরে উঠছিল না। তো লাস্ট মিনিটে ওকে একটুখানি পিট্টু করে দিয়েছিলাম বাধ্য হয়ে, বৃষ্টি পড়েছিল বলে ওরও শরীরটা ছেড়ে দিয়েছিল, আর পারে নাই আর কি। তো যা হোক, আমরা গৌরীকুণ্ডে যখন পৌঁছেছিলাম তখন অলরেডি 8টা এরকম বাজবে, দেরি হয়ে গেছিলো 8টা। তো পায়ে খুব ব্যথা, আমরা হাঁটতে
গিয়ে দেখছি বাবাকে খুঁজে পাচ্ছি না। বাবা কোথায়? আমরা সবাই এক কাছে হয়ে কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছি না। ওই জন্যেই আমি বলছি যে যদি কাউকে কখনো খুঁজে না পান বা কিছু, সব সময় বলে রাখবেন, কারণ মোবাইলের চার্জ ফুরিয়ে যেতেই পারে, বলে রাখবেন যে গৌরীকুণ্ড ঘোড়াপড়ায়ের পরে যে চেকপোস্ট আছে সেইখানে যেন দাঁড়ায়, অন্য কোথাও জায়গা দেবেন না। গৌরীকুণ্ড চেকপোস্টের ওইখানেই যেন দাঁড়ায়, মানে ওখানে যেন সবাইকে মিট করেন, এরকম একটা বলে রাখবেন। ওই জন্যই তো আমি বারবার ওর ভিডিওতে বলি। এবার আমরা হাঁটতে হাঁটতে গাড়ি ধরে আমাদের তো সোনপ্রয়াগ ফিরতে হবে, তো যাচ্ছি গৌরীকুণ্ড স্ট্যান্ডে। তো বললে বিশ্বাস করবেন না, গৌরীকুণ্ড স্ট্যান্ডের যা লাইন, মানে সোনপ্রয়াগ ফেরার যা লাইন, মাথায় হাত, উরে বাপ রে বাপ, এত লাইন! আমাদের আর ক্ষমতা নেই লাইনে দাঁড়ানোর। বুঝতে পারলাম কিছু না হলেও ঘন্টা 2-এর ব্যাপার, না হবে না এমনি করে। বললাম, তখন মেয়ে বললো, বাবা আজকে সোনপ্রয়াগ ফিরতে হবে না, আজকে গৌরীকুণ্ডেই থাকি, চলো, আজকে আর ভালো লাগছে না। আমি বললাম তাহলে চ দেখি। গৌরীকুণ্ডে তো হোটেল সীমিত, আমি তো খুঁজে গৌরীকুণ্ডে হোটেল পাচ্ছি না। যেই গোটা গৌরীকুণ্ড ঘুরলাম, আর ক্ষমতা নেই পায়ে, হোটেল আর পাচ্ছি না। আর ওদেরও আর গায়ে ওঠার ক্ষমতা নেই, মানে রাস্তায় শুয়ে দিতে পারলে ওরা রাস্তাতে শুয়ে পড়বে, এরকম অবস্থা সব বাইকার। এবারে গৌরীকুণ্ডর একটা হোটেল পেলাম, কোনো রকমে ভগবানকে ডেকে একটা হোটেল পেলাম। 5,000 টাকা নেবে বললো। বললো কজন আছেন? আমরা 5 জন। 5,000 টাকা নেবো কিন্তু। আমরা 5,000 মনে ভাবছি, তুমি 5,000 10,000 যা নেবে, তুমি আমাকে থাকতে দাও। যা হোক 5,000 টাকা অ্যাডভান্স করে চাবিটা দিয়ে দিল। আমরা সবাই গিয়ে সেই হোটেলে রাত্রেবেলায় ছিলাম। তখন আমার সেই শেষটি যে হোটেলে আমাদের লাগেজ রাখা আছে, সেই হোটেলের ছেলেটার কথাটা মনে পড়লো। ছেলেটা বললো যে পরশু দিন যদি তোমরা ফিরতে না পারো, তাহলে কিন্তু আমাদের মানে ফিরতে যদি আসো তাহলে ফোন করবেন, আর না ফিরতে পারলে ফোন করতে হবে না। তো কেন বলেছিল যে না ফিরতে পারলে, এখন বুঝতে পারছি। তো যাই হোক, ওই হোটেলে থেকে আমাদের রাত কাটলো। তারপর দিন সকালে ধীরে সুস্থে আমরা এলাম। তখন দেখছি গৌরীকুণ্ড স্ট্যান্ড ফাঁকা, মানে আমরা গাড়িতে বসে আছি আর একটা লোক এসে চাপলো, ব্যাস ওই 6 জন মিলে আমরা সোনপ্রয়াগের কাছে এলাম। ফাঁকা রাস্তা, কোনো ব্যাপারই নেই। আর ওই দিকে তখন সকালবেলায় দেখছি বিশাল লাইন পড়েছে, মানে ওরা এদিকে আসছে আর কি। তো এই ছিল। তারপর আর একটু বলে দিই, তারপরে আমরা হাঁটছি, কারণ গাড়ি তো ঢুকতে দেবে না। আমরা হাঁটছি। সোনপ্রয়াগ বাজার পেরোলাম, সীতাপুর পেরোলাম। এবার আমাদের যে ড্রাইভার আসবে, সেও তো লাইনের মধ্যে ফেঁসে গেছে, সে তো গাড়িটা নিয়ে আসতে পারছে না। আবার একটা জায়গায় বসে আছি, গাড়ি কিছুতেই আসতে পারছে না। আর আমাদেরও আর যেতে ইচ্ছা করছে না, অনেকটা অলরেডি হেঁটে ফেলেছি, কিছু না হলেও 4 কিলোমিটার তো হেঁটেই ফেলেছি, আরও বেশি হবে তবু কম নয়। দিয়ে তা অনেকক্ষণ পর গাড়ির ড্রাইভার এলো, তখন অলরেডি 12টা ওভার। তারপর গাড়িতে চেপে আমরা শেষটির হোটেলে এসে ফিরলাম। হোটেলে এসে রেস্ট, হাত পা ধোয়া এসব করে তারপরে আমরা আবার ওখান থেকে লাগেজ নিয়ে, রিসেপশন থেকে লাগেজ নিয়ে রওনা দিয়েছিলাম। তো এই ছিল আমাদের মানে কেদারনাথ ভ্রমণের ঘটনা। আর একটা বলে দিই, যদি আপনারা মনে করেন যে সেদিনকে সোনপ্রয়াগ ফিরবেন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম 9টার মধ্যে বেরিয়ে পড়বেন। আমাদের যেমন 11টা হয়েছিল, ওরকম করবেন না, কারণ 9টা 9:30টার বেশি হলে কিন্তু এদিকে চাপ হয়ে যাবে। অবশ্যই বেরিয়ে পড়বেন তার ওই টাইমের মধ্যে। আর মানসিকতা রাখবেন যে সোনপ্রয়াগে নেমেও কিন্তু আপনাকে সীতাপুর পর্যন্ত হাঁটতে হতে পারে, কারণ যদি রাস্তায় আটকে দেয় তাহলে এই রাস্তায় তো আপনাকে হাঁটতেই হবে, নাহলে আপনি আপনার গাড়ি বা হোটেলের কাছে পৌঁছাবেনই বা কী করে। তো এইগুলোকে মানসিক প্রস্তুতি রাখবেন। আর যদি মনে করেন যে গৌরীকুণ্ডে থাকবেন, বেশ কিছু হোটেলের ফোন নম্বর দরকার হলে আপনি কালেক্ট করে নিয়ে যাবেন। খুব কম হোটেল, ওরা কিন্তু শেষ সময়ের সুযোগটা নেয়। 5,000 10,000 যা ইচ্ছা মুখে তাই বলে দেয়, কারণ লোকের অসহায়তায় লোকে তাই নিয়ে নেবে সেই হিসাবে।
তো এই ছিল আমাদের কেদারনাথ ভ্রমণের ঘটনা। ভিডিওটি কেমন লাগলো বলবেন। আর প্রথমেই বলেছি এই ভিডিওটা একটু অন্য টাইপের বানালাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।